পদ্ধতি কিভাবে আমরা কোনো একটা যৌগে বা কোনো একটা স্পেসিতে, যৌগ হোক মৌল হোক যাই হোক, তার ওইটার মধ্যে কি করব, ওইটার থেকে হচ্ছে আমরা একটা নির্দিষ্ট পরমাণুর জারণ সংখ্যা নির্ণয় করব। ভাইয়া আপুকে একটু দেখান। আচ্ছা ঠিক আছে, দেখবা বাসায় আসো, বাসায় এসে দেখে যাও। আচ্ছা, তো জারণ সংখ্যা নির্ণয় করব। তো জারণ সংখ্যা নির্ণয়ের এতদিন আমরা কি পদ্ধতি শিখছিলাম বলতো? কোন একটা যৌগ থাকতো, সাপোজ পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তো এই যৌগে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা আমাদের নির্ণয় করতে দিত। তো আমরা ধরে নিতাম যে কি বলতো, আমরা কিছু পরমাণুর জারণ সংখ্যা ধরে নিতাম যে অক্সিজেনের অধিকাংশ ক্ষেত্রে -2 হয়, পটাশিয়াম বা ওই 1 নাম্বার গ্রুপের যে পরমাণুগুলা তাদের +1 হয়, এগুলো আমরা ধরে নিয়ে তারপরে কি, তারপরে একটা নিরপেক্ষ যৌগের জারণ সংখ্যার মান 0 ধরতাম, তারপরে ধরতাম কি এটার মান x, তারপরে ওই যেগুলার জানা ওইগুলা যোগ করে দিতাম, যোগ করে কি পেতাম আমরা বলতো, যোগ করে আমরা টোটালটা পাইতাম 0। তারপরে কি আমরা x এর মান পাইতাম হচ্ছে +7, আর বলতাম কি এটাই হচ্ছে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা, এটাই কি ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা। কেমন? তো এটা ছিল আমাদের এতদিনের পদ্ধতি, এবং এই পদ্ধতি যেটা, এটা আসলে 80% ক্ষেত্রেই কারেক্ট আনসার দেয়, কিন্তু সব ক্ষেত্রে আসলে কারেক্ট আনসার দেয় না। সব ক্ষেত্রে কারেক্ট আনসার দেয় না, মাঝে মাঝে এটা কি করে বলতো, ভুল আনসার দিয়ে দেয়। কেন ভুল আনসার দিয়ে দেয়, এটার সাথে আসলে সমস্যাটা কোথায়, বা জারণ সংখ্যা আসলে কি ইন্ডিকেট করে, ওইটা চলো আমরা আগে দেখে নিই। তো জারণ সংখ্যা, মনে করো সোডিয়াম ক্লোরাইড একটা যৌগ, তো এখানে সোডিয়াম আর ক্লোরিন এই দুইটার জারণ সংখ্যা বলতে আসলে কি বোঝায়? কেউ আমাকে বলতে পারবা যে ভাই সোডিয়াম আর ক্লোরিনের তাদের জারণ সংখ্যা বলতে আমরা কি বুঝি? সোডিয়াম ক্লোরাইডে সোডিয়াম থাকে সোডিয়াম প্লাস আকারে, ক্লোরিন থাকে ক্লোরাইড মাইনাস আকারে। তো সোডিয়াম প্লাস মানে হচ্ছে ভাইয়া, এই সোডিয়ামের ভিতরে স্বাভাবিক অবস্থায় যতগুলো ইলেকট্রন থাকার কথা ছিল, তার চেয়ে একটা কি আছে, একটা ইলেকট্রন কম আছে। তাই আমরা কি বলি, সোডিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +1। আর ক্লোরিনের জারণ সংখ্যা -1 বলতে বোঝাই ক্লোরিনের স্বাভাবিক অবস্থায় যতগুলো ইলেকট্রন থাকার কথা ছিল, তার থেকে কি আছে, একটা ইলেকট্রন বেশি আছে। এখন বলো তো, আমি এটা কি আয়নিক যৌগ, তাই আমি বলে দিতে পারলাম যে ভাইয়া সোডিয়াম একটা ইলেকট্রন ক্লোরিনকে দিয়ে দেয়, আর সোডিয়াম কি নিজে একটা ইলেকট্রন ত্যাগ করে, যার ফলে কি ক্লোরিনের একটা ইলেকট্রন বেশি হয়ে যায়, তাই জারণ সংখ্যা কত, -1, আর সোডিয়ামের একটা ইলেকট্রন কম থাকে তাই +1। কিন্তু আমি যদি চিন্তা করি HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এখানে এখানে হাইড্রোজেনের জারণ মান +1 বা ক্লোরিনের জারণ মান -1 কেন? এখানে কিন্তু HCl বা H+ এই দুইটা কি অবস্থায় আছে, বা হাইড্রোজেন কি Cl কে ইলেকট্রন দিয়ে দেয়, বা ক্লোরিন কি হাইড্রোজেন থেকে ইলেকট্রন নিয়ে নেয়, নেয় না। যে ঘটনাটা ঘটে, হাইড্রোজেন একটা ইলেকট্রন দেয়, ক্লোরিন কি করে, আরেকটা ইলেকট্রন দেয়, এবং এই দুইটা কি করে বলতো, শেয়ার করে, তাই না? সমযোজী বন্ধন গঠন হয়। তো এখানে আমরা তাদের চার্জ কেন বলতেছি যে ভাই হাইড্রোজেনের চার্জ +1 বা জারণ সংখ্যা +1, চার্জ তো আসলে +1 না, জারণ সংখ্যা +1, কেন বলতেছি যে হাইড্রোজেনের জারণ সংখ্যা +1 বা ক্লোরিনের জারণ সংখ্যা -1? এখানে তো ইলেকট্রনের আদান প্রদান ঘটেনি, তাই না? ইলেকট্রনের আদান প্রদান কিন্তু ঘটেনি। এখন বলো তো, এখন বলো তো, স্বাভাবিক অবস্থায় এই ইলেকট্রনটা কার হওয়া উচিত ছিল, হাইড্রোজেনের, আর এই ইলেকট্রনটা কার হওয়া উচিত ছিল, ক্লোরিনের। এখন দেখো তো, এই যৌগটা HCl কি একটা সমযোজী যৌগ, একটা কি বলতো, সমযোজী যৌগ। এই যৌগের ভিতরে কি কোনো আয়ন আছে? আয়ন নাই, কিন্তু এই যৌগে কিন্তু আয়ন নাই। যেহেতু আয়ন নাই, আমাদের কি উচিত ছিল, আমাদের জারণ সংখ্যা দুইটারই 0 হওয়া উচিত ছিল, তাই না? যেহেতু কারো কাছে অতিরিক্ত ইলেকট্রন নাই। কিন্তু জারণ সংখ্যা আসলে চার্জ না, কোন একটা পরমাণু বা যে কোনো এন্টিটির ভিতরে কত চার্জ আছে, ওইটা আসলে জারণ সংখ্যা ইন্ডিকেট করে না। ঠিক আছে? জারণ সংখ্যা ইন্ডিকেট করে ফর্মাল চার্জকে। কাকে বলতো? ফর্মাল চার্জকে। চার্জ আর ফর্মাল চার্জ এক বিষয় না। চার্জিত হওয়া মানে একেবারে চার্জিত হয়ে যাওয়া, ফর্মাল চার্জ মানে আপেক্ষিকভাবে চার্জ হয়ে যাওয়া। যেমন দেখো, HCl এর ভিতরে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা নিঃসন্দেহে হাইড্রোজেন অপেক্ষা বেশি, জি ভাইয়া। বেশি না? জি। তাহলে বলতো, যদি নিঃসন্দেহে ওই হাইড্রোজেনের চেয়ে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হয়, এই যে তাদের মধ্যে একটা বন্ধন হইলো, এই বন্ধনে কয়টা ইলেকট্রন থাকে, দুইটা ইলেকট্রন। এই দুইটা ইলেকট্রনই কি ক্লোরিন নিজের দিকে একটু টেনে নিবে না? জি জি ভাইয়া। ভাইয়া। দুইটা ক্লোরিন মানে দুইটা ইলেকট্রনই কি বলতো, ক্লোরিন নিজের দিকে টেনে নিবে। এখন এই দুইটা ইলেকট্রনের মধ্যে একটা ইলেকট্রন তো ক্লোরিনের আগে থেকেই ছিল, ছিল না? জি ভাইয়া। তাহলে অতিরিক্ত কয়টা ইলেকট্রন ক্লোরিন পাইছে? একটা, তাই না? ইয়েস। জি তাহলে ভাইয়া। এই জন্য জি আমরা ভাইয়া। এখানে ফর্মাল চার্জ কত বলতে পারি, -1 বলতে পারি।
ফর্মাল চার্জ কত বলতে পারি? -1 বলতে পারি। আসলে এটা চার্জ না, এটা হচ্ছে ফর্মাল চার্জ। এবং এই ফর্মাল চার্জ যেটা, এটাই কি? ক্লোরিনের জারণ সংখ্যা। এবং দেখো তো এই দুইটা ইলেকট্রনই কি হাইড্রোজেন থেকে দূরে সরে গেছে? এই দুইটা ইলেকট্রনের মধ্যে হাইড্রোজেনের কয়টা ছিল? একটা। তাইলে হাইড্রোজেন থেকে নিজের ইলেকট্রন কয়টা সরে গেছে বলো তো? একটা সরে গেছে। এজন্য আমরা হাইড্রোজেনের ফর্মাল চার্জ কত বলতেছি? +1। এবং এটাই কি হাইড্রোজেনের জারণ সংখ্যা। উদাহরণ দেখাচ্ছি। তাহলে দেখো এখানে কয়টা বন্ধন আছে? একটা বন্ধন, এবং একটা বন্ধনে কত করে চার্জের ডিফারেন্স ঘটে? একটা করে চার্জের ডিফারেন্স ঘটে, তাই না? যেটা বেশি তড়িৎ ঋণাত্মক তার চার্জ 1 কমে, যেটা কম তড়িৎ ঋণাত্মক তার চার্জ কি 1 বাড়ে। এই যে হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কম, তাই সে হয়ে গেছে একটা বন্ধনের জন্য +1। আবার কি বলতো, ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাই সে কি হয়ে গেছে? মাইনাস হয়ে গেছে। ঠিক আছে, আরো একটা উদাহরণ দেখাই। কি দেখাবো? মনে করো সালফার ডাইঅক্সাইড বা কার্বন ডাইঅক্সাইড। মনে করো কি বলতো, কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, এখন বলো তো কার্বন ডাইঅক্সাইডে কার্বন এবং অক্সিজেনের মধ্যে নিঃসন্দেহে কোন ধরনের বন্ধন গঠিত? সমযোজী বন্ধন। এখন সমযোজী বন্ধন গঠিত, এটা আমরা বুঝতে পারলাম। তো দেখো, তো এখানে আছে দুইটা বন্ধন, এখানে আছে কয়টা বন্ধন? আরো দুইটা বন্ধন। এবং প্রত্যেকটা বন্ধনে বন্ধন ইলেকট্রন কয়টা করে? দুইটা করে। দুইটা করে, তাই না? দুইটা করে বন্ধন ইলেকট্রন। এবং বলতো অক্সিজেন এবং কার্বনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা কার বেশি? অক্সিজেনের বেশি। তাহলে এই বন্ধন ইলেকট্রন গুলা সবগুলা কার দিকে ঘেসবে? অক্সিজেন। অক্সিজেনের দিকে ঘেসবে। এখন দেখো এটা হচ্ছে একটা বন্ধন, এই একটা বন্ধনের জন্য এই অক্সিজেনের চার্জ কত কমবে? -1। তাহলে এই একটা বন্ধনের জন্য অক্সিজেনের কত হলো? -1। আর একটা বন্ধন আছে, যেহেতু এটা তড়িৎ ঋণাত্মক, কত হয়ে যাবে? আরেকটা -1 হবে। তাহলে এই অক্সিজেনের টোটাল চার্জ কত? -2। -2। তাহলে এই অক্সিজেনের জন্য এই কার্বনের চার্জ কত হইছে? +2। +2 হইছে। আবার দেখো, আবার দেখো, এই এখানে আরো কি আছে? আরো দুইটা বন্ধন আছে। তো এই বন্ধনের জন্য কি এই অক্সিজেনের চার্জ কত কমবে? -1। আবার এই বন্ধনের জন্য অক্সিজেনের চার্জ কত কমবে? আরো -1 হবে। তাহলে এই অক্সিজেনের টোটাল চার্জ কত হইলো বলো তো? -2। -2 হইলো। তাহলে বলো তো এই অক্সিজেনের জন্য কার্বনের চার্জ আরো কত বাড়বে? +2 বাড়বে। তাহলে কার্বনের টোটাল চার্জ কত হইলো? ফর্মাল চার্জ +4। +4 হইলো। তাহলে কার্বন ডাইঅক্সাইডে কার্বনের টোটাল জারণ সংখ্যা কত? +4। আর অক্সিজেনের কত? -2। এটা হচ্ছে জারণ সংখ্যা নির্ণয়ের মানে একদম এক্সাক্ট প্রসেস, মানে বাস্তব প্রসেস। কেমন? ঠিক আছে, তো এতদিন যে প্রসেসটা তোমরা শিখছো এটা আসলে শর্টকাট প্রসেস বলতে পারো। আমরা বের করে ফেলি সালফিউরিক অ্যাসিডে সালফারের জারণ মান। H2SO4 এ সালফারের জারণ সংখ্যা কত? ঠিক আছে, তো সালফিউরিক অ্যাসিডের গাঠনিক সংকেত কি তোমরা জানো? জানো আশা করি। এই যে ডাবল বন্ড ও, ডাবল বন্ড ও, এটা হচ্ছে ও, এটা হচ্ছে এইচ, আবার এটা হচ্ছে ও, এটা হচ্ছে কি এইচ। এখন আমরা জারণ সংখ্যা বের করব কার? সালফারের, তাই না? এখন সালফারের যেহেতু জারণ সংখ্যা বের করব, আমরা দেখব সালফারের আশেপাশে কে আছে। দেখো সালফারের আশেপাশে সব হচ্ছে অক্সিজেন। তো অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা নিশ্চয়ই সালফারের চেয়ে বেশি, তাই না? জি ভাইয়া। হ্যাঁ, তাহলে এই বন্ধনটা আমরা ফার্স্টে কনসিডার করলাম। এই বন্ধনের জন্য একটা বন্ধন অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাহলে অক্সিজেনের হবে -1, সালফারের কত এই বন্ধনের জন্য? +1। +1। আবার এখানে আছে কত? দুইটা বন্ধন। এখানে কয়টা বন্ধন আছে? দুইটা বন্ধন। তাহলে দুইটা বন্ধনের জন্য অক্সিজেনের -2 হবে, সালফারের কত হবে? +2, তাই না? তাই তো? জি জি ভাইয়া। ভাইয়া। আবার দেখো এখানে আছে একটা বন্ধন, এই বন্ধনের জন্য সালফারের কত হবে? +1, অক্সিজেনের কত? জি -1। ভাইয়া। আবার এখানে আছে দুইটা বন্ধন, তাহলে সালফারের +2, অক্সিজেনের কত? -2। তাহলে সালফারের টোটাল কত হইলো? এখানে +2 আর +1 যোগ করলে +3, আর +2 যোগ করলে কত? +5, আর +1 যোগ করলে কত? +6। তাহলে সালফারের জারণ মান কত? +6। এই জিনিসটা বুঝতে পারছো? ভাইয়া হ্যাঁ বলো। আরেকবার রিভিউ করলে ভালো হতো। আবার 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 ভাই করতেছি। ব্লিচিং পাউডার একটু বোঝা দেন। আরে বলতেছি রে বাবা, বলতেছি। আহা, বলতেছি, সবই বলতেছি। আমি আজকে ব্লিচিং পাউডার না, আজকে আমরা অনেকগুলা দেখবো। ঠিক আছে, আমরা অনেকগুলা দেখবো, আস্তে আস্তে আসতেছি। আমরা ওই জারণ সংখ্যা নির্ণয় পুরো একটা ক্লাস নিয়ে তো শেখার কোনো কিছু নাই, তো শিখবো কেন? এখানে হাইড্রোজেন কোনো প্রভাব ফেলতেছে না। দেখুন ভাইয়া, বলতেছি হাইড্রোজেন তো সালফারে কোনো প্রভাব ফেলতেছে না, হাইড্রোজেন প্রভাব ফেলতেছে অক্সিজেনে। অক্সিজেনে। তো এখানে ওই এই বন্ধনের জন্য অক্সিজেন আসবে -1, হাইড্রোজেনের +1। তাহলে এই অক্সিজেনের টোটাল চার্জ কত? -2। আবার এই হাইড্রোজেনের জন্য এটা হবে +1, এটা হবে -1। তাহলে এই অক্সিজেনের কত? -2। তো হাইড্রোজেন তো সালফারে কোনো প্রভাব ফেলতেছে না, ফেলতেছে? না। সালফারের জারণ সংখ্যা কিন্তু
না ভাই অক্সিজেন কোনো প্রভাব ফেলতেছে না। বিকাশ, আচ্ছা বিকাশ। আচ্ছা দেখো, তো আমরা এই জিনিসটা আবার রিক্যাপ করি, কেমন? এটা পুরোটা একদম মুছে ফেলি, পুরোটা আবার মুছে ফেলি। তো আমরা জারণ সংখ্যা নির্ণয়ের প্রকৃত পদ্ধতি নিয়ে আলোচনা করতেছি। কি আসলে জারণ সংখ্যার নির্ণয়ের প্রকৃত পদ্ধতি কোনটা, কেমন রিয়েলিস্টিক যে পদ্ধতি যেটা। তো দেখো, তো এখানে আমরা যদি গাঠনিক সংকেতটা দেখি সালফিউরিক অ্যাসিডের, তাহলে গাঠনিক সংকেতটা কিরকম হয়? এরকম হয়, ঠিক আছে? তো এখানে আমরা কার জারণ মান বের করব? সালফারের জারণ মান বের করব। কার জারণ মান বের করব বলো তো? সালফারের জারণ মান যেটা সেটা বের করব। এখন সালফারের এইখানে দেখো দুইটা বন্ধন আছে, কার সাথে? অক্সিজেনের জন্য। এবং এই সালফার থেকে অক্সিজেন নিঃসন্দেহে কি তড়িৎ ঋণাত্মক, বেশি বেশি তড়িৎ ঋণাত্মক, অধিক তড়িৎ ঋণাত্মক। তাহলে এই বন্ধন থেকে এই বন্ধন ইলেকট্রন গুলা কোথায় চলে যাবে? অক্সিজেনের দিকে চলে যাবে। এর ফলে কি হবে বলতো? এর ফলে সালফারের তড়িৎ ঋণাত্মকতা এক বাড়বে, মানে জারণ সংখ্যা এক বাড়বে, অক্সিজেনের কি এক কমবে। আবার এই বন্ধনের জন্য কি দুইটা ইলেকট্রন এখানে চলে যাবে, এর ফলে অক্সিজেনের আরো এক কমবে, সালফারের কি হবে? আরো এক বাড়বে। তাহলে এই দুইটা বন্ধনের জন্য সালফারের কত হইলো? +2। আবার এখানে সালফার আর অক্সিজেনের বন্ধন আছে একটা, তো একটা বন্ধনের জন্য ইলেকট্রন গুলো অক্সিজেনে চলে যাবে, তাহলে অক্সিজেনের কমবে -1, সালফারের বাড়বে কত? +1। তাহলে টোটাল কত হলো? এখানে +2, এখানে +1। আবার এই দুই বন্ধনের জন্য, দুইটা বন্ধনের জন্য সালফারের বাড়বে কত? +2। +2 অক্সিজেনের কত? -2। আবার এই একটা বন্ধনের জন্য অক্সিজেনের হবে -1, সালফারের কত? +1। তাহলে কত? +2 +2 +4, এই যে +5 আর কত? +6। তাহলে সালফারের জারণ মান কত বলো তো? +6। তো ব্লিচিং পাউডারের সংকেত হচ্ছে CaO শিয়াল শিয়াল, তাই না? ও শিয়াল শিয়াল, এটা কি ব্লিচিং পাউডারের সংকেত আছে। এখানে আছে Ca, এটার সাথে একটা অক্সিজেন, তার সাথে ক্লোরিন, আরেকটা কি বলতো? ক্লোরিন। এটা হচ্ছে তার গাঠনিক সংকেত, তাই না? এই, তাই না? এখন চলো, জি ভাইয়া। কার কার জারণ মান তুমি বের করতে চাও? বলো বলো, কার জারণ মান? সবগুলোরই বের করি। তো সবগুলার বের করো, বলো। আহ, আহ, বলো, এই ক্যালসিয়ামের জারণ মান কত হবে? 2+। এখানে আছে +2। ক্লোরিন, এই সাইডে আছে অক্সিজেন, তাহলে এই বন্ধনের জন্য হবে +1, এই বন্ধনের জন্য আর কত এখান হবে? থেকে +2। +1, তাহলে কত হইলো? +2। +2 +2। এই ক্লোরিনের জারণ মান কত হইলো? -1 -1। এই অক্সিজেনের জারণ মান কত হইলো? -2 হবে। -2। এই ক্লোরিনের জারণ মান কত? -1। এই ক্লোরিনের জারণ মান কত? +1 রে +1 +1। তো ভেরি গুড। +1 কেন? এই এই কেমনে এই এই অক্সিজেন মাইনাস মাইনাস এই প্লাস, ঠিক এই আছে ঠিক আছে, এই যে মাইনাস। শোনো, শোনো, এই শোনো, তাহলে এই ক্লোরিনের -1 পাইলাম। এই অক্সিজেনের কি হবে? এই অক্সিজেনের দেখো ক্যালসিয়ামের সাথে একটা বন্ধন আছে। এই অক্সিজেনের কি আছে? ক্যালসিয়ামের সাথে একটা বন্ধন আছে। অক্সিজেন আর ক্যালসিয়ামের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা বেশি কার? অক্সিজেনের। তাহলে ইলেকট্রন কোন দিকে যাবে? অক্সিজেনের দিকে যাবে। বন্ধন কয়টা? একটা, তাই -1। আবার দেখো এই সাইডে আছে ক্লোরিন। ক্লোরিন আর অক্সিজেনের মধ্যে কার তড়িৎ ঋণাত্মকতা বেশি? ভাইয়া অক্সিজেনের 3.5, ক্লোরিনের 3, তাহলে তড়িৎ ঋণাত্মকতা বেশি কার? অক্সিজেনের। অক্সিজেন। তাহলে ইলেকট্রন কোন দিকে যাবে? অক্সিজেনের দিকে যাবে। তাহলে এই বন্ধন একটা, তাহলে -1 কোন দিকে যাবে? অক্সিজেনের দিকে যাবে। আর +1 কোন দিকে যাবে? ক্লোরিনের দিকে যাবে। তাহলে অক্সিজেনের কত হলো? -2, ক্লোরিনের হলো +1। আমি কি বুঝাইতে পারছি? তাহলে কোন জি ভাইয়া। পরমাণুর কারণ সংখ্যা যে আমরা ধরে নিতাম আগের নিয়মে যে ক্লোরিনের -1ই হবে, অক্সিজেনের -2ই হবে, এটা ধরে নেওয়া কি ঠিক? এটা ভুল একদমই বুদ্ধি। না। ভাইয়া এটা কিন্তু ভুল না বুদ্ধি। ভাইয়া। এটা কিন্তু ধরে নেওয়া ঠিক না। কোন পরমাণুর জারণ সংখ্যা কি হবে ওইটা কমপ্লিটলি কার উপর ডিপেন্ড করে? সে কোন যৌগে আছে। তো দেখো এখানে ক্যালসিয়ামের জারণ মান কত হবে? দেখো ক্যালসিয়ামের সাথে একটা বন্ধনে আছে ক্লোরিন। তো ক্লোরিন ক্যালসিয়ামের চেয়ে অধিক তড়িৎ ঋণাত্মক, এবং কি এখানে বন্ধন আছে একটা, তাই তড়িৎ ঋণাত্মকতা যার বেশি তার দিকে যাবে -1, যার কম তার দিকে যাবে কি? +1। আবার এখানে ক্যালসিয়ামের সাথে আরেকটা বন্ধন আছে, সেখানে কি আছে? অক্সিজেন। তো তড়িৎ ঋণাত্মকতা বেশি কার? অক্সিজেনের। তাই অক্সিজেনের দিকে যাবে -1, ক্যালসিয়ামের দিকে যাবে কি? +1। তাহলে ক্যালসিয়ামের টোটাল কত হইলো? +2। এই ক্লোরিনটার টোটাল কত হইলো? -1 হইলো। এবার চলো এই অক্সিজেনেরটা পরিমাপ করি। অক্সিজেনের সাথে এই ক্যালসিয়াম আছে এক বন্ধনে, তড়িৎ ঋণাত্মকতা অক্সিজেনের বেশি, তাই অক্সিজেনের দিকে চলে আসলো -1। আবার এই অক্সিজেনের এই সাইডে কি আছে? ক্লোরিন আসলো। ক্লোরিন আর অক্সিজেনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা বেশি কার? অক্সিজেনের, তাই না?
তড়িৎ-ঋণাত্মকতা বেশি হচ্ছে অক্সিজেনের। তাহলে বলো -1 কোন দিকে যাবে? অক্সিজেনের দিকে যাবে। তাহলে +1 কোন দিকে যাবে? ক্লোরিনের দিকে যাবে। তাহলে ক্লোরিনেরটা যদি চিন্তা করি, ক্লোরিনের সাথে একটা বন্ধনই আছে অক্সিজেনের। তো তড়িৎ-ঋণাত্মকতা বেশি কার? অক্সিজেনের দিকে। তাহলে -1 অক্সিজেনের দিকে, +1 যাবে ক্লোরিনের দিকে। তাহলে এই ক্লোরিনের জারণ মান কত হবে বলো তো? +1 হবে। আমি কি বুঝতে হ্যাঁ বলো ভাইয়া ইভা। ভাইয়া তা মানে যদি বলা হইতো যে এই যৌগে ক্লোরিনের জারণ মান কত, তাইলে আমরা বলতাম যে দুইটা -1 আর +1। -1 আর +1 এটা তোমাদের অ্যাডমিশন টেস্টে আসে। যে ক্লোরিনের জারণ মান কত এই ইয়েতে, ধরো কি বলবে জানো? CaOCl Cl, ঠিক আছে? এ ক্লোরিনের জারণ মান কত? ঠিক আছে? জারণ মান কত? দেখো এইটুকু তো 2-3 নাম্বার থাকে মাত্র না? শোনো শোনো শোনো, অপশন গুলা কি থাকবে জানো? 1 মানে কতে থাকবে 0, ঠিক আছে? কতে থাকবে কি 0, খতে থাকবে -1/2, গতে থাকবে +1, ঘতে থাকবে কোনটি নয়। বলো তো পোলাপান কি কি দাগাবে? কোনটি নয়। পোলাপান দুইটা কোনটি জিনিস না দাগাবে। দাগাবে। পোলাপান দুইটা Zero, জিনিস দাগাবে, গ 0 দাগাবে আর ঘ দাগাবে। কিন্তু আনসার হবে কোনটা? গ। কোনটি গ। নয়। আনসার হবে গ। কেমনে? এই যে +1 ক্লোরিনের জারণ মান একটা, একটা তো আছে, আরেকটা তো দেওয়া নাই। একটা +1 আর একটা -1, একটা থাকলেই হইছে। তোমাদের ওই সেই বহু কাঙ্ক্ষিত, চলো আমরা প্রথমে সোডিয়াম টেট্রাথায়োনেটটা দেখি, Na2S4O6, ঠিক আছে? Na2S4O6। আচ্ছা দেখো তো, চলো এটা সংকেত দেখে ফেলি। এটা সংকেত কি? এই যে 4টা সালফার হচ্ছে এক লাইনে থাকে। 4টা সালফার কয় লাইনে থাকে? এক লাইনে থাকে। তো এই দুইটা পাশের দুইটা সালফারের সাথে একটা থাকে ONa, আবার কি থাকে ONa। তারপরে এই যে এই সালফার গুলা যেগুলা আছে, এগুলার সাথে সন্নিবেশ সমযোজী বন্ধনে কি থাকে বলতো? সন্নিবেশ সমযোজী বন্ধনে থাকে অক্সিজেন। কেমন? তো এখানে দেখছো আমি তীর চিহ্ন দিয়ে কি বুঝাইছি? সন্নিবেশ সমযোজী বন্ধন বুঝাইছি। এখন চলো কার জারণ মান বের করবা? সালফারের জারণ মান বের করবা, ঠিক আছে? তো চলো আমরা ফার্স্টে এই সালফারের জারণ মান বের করি। কেমন? এই সালফারের জারণ মান বের করি। এখন দেখো এই সালফারের সাথে এখানে একক বন্ধনে কে আছে? অক্সিজেন। তাহলে এটা কি সমযোজী বন্ধন, তাই না? তার মানে কি? তার মানে কি এখানে যেহেতু সমযোজী বন্ধন, একটা বন্ধন এই যে অক্সিজেনের হচ্ছে -1 হবে, সালফারের কত হবে? +1 হবে। আবার এই সাইডে আছে কে? সালফার। এই সাইডে কে আছে? সালফার। একই তো, তাহলে 0। সালফার। তাহলে সালফারের সাথে সালফারের সমযোজী বন্ধন, তাহলে এটা 0 হবে, এটার কি হবে? 0 হবে, তাই না? এই তাই তো? তাহলে আমরা জি পেলাম ভাইয়া। সালফারে এদিক থেকে জি আসলো ভাইয়া, জি +1, এদিক থেকে আসলো 0। এবার এই দুইটা অক্সিজেন থেকে কয়টা আসলো ওইটা চলো একটু দেখি। মনে করো আমরা H আর Cl এর মধ্যে কি দেখছি বলতো? সমযোজী বন্ধন দেখছি, এবং সমযোজী বন্ধনের ক্ষেত্রে একটা বন্ধনের জন্য ব্যবধান কত ঘটে? -1 বা +1 এর, তাই না? তাই না? জি জি ভাইয়া। ভাইয়া। যদি এটা সমযোজী বন্ধন না হয়ে সন্নিবেশ সমযোজী বন্ধন হইতো, ঠিক আছে? কারণ কি দুইটা ইলেকট্রন কি এদিকে চলে যায়, তার মধ্যে একটা ইলেকট্রন কার ছিল? হাইড্রোজেনের ছিল। তো এই জন্য আমরা বলতে পারতেছি যে হাইড্রোজেনের কমতেছে একটা। কিন্তু ভাইয়া যদি এই সেমটা সন্নিবেশ সমযোজী বন্ধন হইতো, তাহলে কিন্তু হাইড্রোজেনের দুইটা ইলেকট্রনই কোথায় চলে যাইতো? ক্লোরিনে চলে যায়। বন্ধনে সন্নিবেশ সমযোজী বন্ধনে এই দুইটা ইলেকট্রন যে গেছে, এই দুইটা ইলেকট্রনের একটাও কি আগে থেকে ক্লোরিনের ছিল? এই সন্নিবেশ সমযোজী বন্ধনে সন্নিবেশ ও যদি হয়, ঠিক আছে ভাই, একটাও ছিল না, একটাও ছিল না। একটাও কিন্তু থাকতো না। সন্নিবেশ সমযোজী বন্ধনে বন্ধন গঠনে কিন্তু একটাও ক্লোরিনের ইলেকট্রন থাকতো না। কার থাকতো? হাইড্রোজেনেরই দুইটা থাকতো, এবং দুইটা ইলেকট্রনই কি চলে যাচ্ছে। তাহলে সন্নিবেশ সমযোজী বন্ধনের ক্ষেত্রে একটা বন্ধনের জন্য ক্লোরিনের চার্জ কমতেছে কত? -2, আর হাইড্রোজেনের চার্জ বাড়তেছে কত? +2, +2। তাই না? এই জিনিসটা বুঝতে পারছো? তাহলে সমযোজী বন্ধনের জন্য একটা বন্ধনে তোমার চার্জের ডিফারেন্স ক্রিয়েট হয় কত? 1। বাট সন্নিবেশ সমযোজী বন্ধনে চার্জের ডিফারেন্স ক্রিয়েট হয় কত? 2। এই জিনিসটা ক্লিয়ার করতে পারছি? এই জিনিসটা ক্লিয়ার করতে পারছি ছেলে মেয়েরা? জি ভাইয়া। জি ভাইয়া অবশ্যই। হ্যাঁ,
অবশ্যই ক্লিয়ার করতে পারছি। তাহলে সন্নিবেশ সমজীবী বন্ধনে চার্জের ডিফারেন্স ক্রিয়েট হয় কত? 2। তাহলে এখানে অক্সিজেনের সাথে কোন বন্ধন? সন্নিবেশ সমজীবী বন্ধন। তড়িৎ ঋণাত্মকতা কার বেশি? অক্সিজেনের। তাহলে একটা সন্নিবেশ সমজীবী বন্ধন মানে দুইটা চার্জ। তার মানে কি অক্সিজেনের হবে -2, সালফারের কত হবে? +2। +2 আবার দেখো এখানে সালফারের সাথে অক্সিজেনের সন্নিবেশ সমজীবী বন্ধন, তাহলে অক্সিজেনের কত হবে? -2, সালফারের কত? +2। তাহলে বলো তো এই মাঝখানে সালফারটা টোটাল কত হইলো? +2 0 +2 1, টোটাল কত হইলো? +5 5। তাহলে বলো তো এই সালফারের কত হবে? এই সালফারের কত হবে? সেমই হবে, +5 তো হবে +5 হবে। এখন বলো মাঝখানের দুইটা সালফারের কত হবে? 0 0 0 হবে। দুইটার কি হবে? 0 হবে। ঠিক আছে, তাহলে 510 সালফার। হ্যাঁ, সোডিয়াম টেট্রাথায়োনেটে কি বলতো চারটা যে সালফার থাকে, একটার +5, একটার 0, আরেকটার 0, আরেকটার কি +5, তাই না? এটা আচ্ছা, তো দেখো HCl এর যখন আমরা কি দেখছিলাম, সমযোজী বন্ধন দেখছিলাম, এই সমযোজী বন্ধন গঠনে কে অংশগ্রহণ করছে? হাইড্রোজেনের একটা ইলেকট্রন অংশগ্রহণ করছে, ক্লোরিনের একটা ইলেকট্রন অংশগ্রহণ করছে, তাই না? এখন তড়িৎ ঋণাত্মকতার কারণে কি দুইটা ইলেকট্রনই কি ক্লোরিন নিয়ে নেয় নিজের দিকে, তাই না? এখন ক্লোরিন দুইটা ইলেকট্রন নিল নিজের দিকে, বাট ক্লোরিন অতিরিক্ত কয়টা ইলেকট্রন পাইলো? একটা। তাই ক্লোরিনের কত হয়ে গেল? -1, হাইড্রোজেনের +1, তাই না? +1। ভাইয়া। কিন্তু অন্য কিছু দিই, মনে করো কি দিব বলো তো? আচ্ছা, যে কোনো, তোমার কাছে একটা এ আছে আর একটা কি আছে বলো তো? বি আছে, কেমন? তো এ আর বি এর মধ্যে বি এর তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে বেশি। এ আর বি এর মধ্যে কি বি এর তড়িৎ ঋণাত্মকতা বেশি। তাদের মধ্যে যদি আমরা সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করি, এর অর্থ কি বলতো? এই বন্ধনে যে দুইটা ইলেকট্রন অংশগ্রহণ করছে, এই দুইটা ইলেকট্রনে কি এ থেকে আসা না? এই দুইটা ইলেকট্রনে কি এ থেকে আসা, যে যদি সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে? হ্যাঁ, এ থেকে কিন্তু আসা। এখন তড়িৎ ঋণাত্মকতা যেহেতু বি এর বেশি, এই দুইটা ইলেকট্রনিক কই চলে যাবে? বি এর কাছে চলে যাবে। তাহলে বি বলতো কয়টা অতিরিক্ত ইলেকট্রন পাইলো? দুইটা। তাহলে তার চার্জ কত হবে? -2 হয়ে যাবে। আর এর চার্জ কত হয়ে যাবে? +2 হয়ে যাবে না? কেন? কারণ এটা সন্নিবেশ সমযোজী বন্ধন। তাহলে সমযোজী বন্ধনের ক্ষেত্রে একটা বন্ধনের জন্য তোমার চার্জের ডিফারেন্স কত হইতেছে? 1 করে। বাট সন্নিবেশ সমযোজী বন্ধনের জন্য তোমার চার্জের ডিফারেন্স কত করে হইতেছে? 2 করে হইতেছে না? এই জিনিসটাই হচ্ছে বুঝাইছি, এই জিনিসটাই হচ্ছে বুঝাইছি। কেমন? আচ্ছা, তাহলে চলো আমরা সোডিয়াম টেট্রাথায়োনেটের সংকেতটা লিখে ফেলি, সোডিয়াম থায়োসালফেটের সংকেতটা লিখে ফেলি। তাহলে সোডিয়াম থায়োসালফেট দেখতে কিরকম বলো তো? Na2H2O3। তো এখানে আমাদের থাকে সালফার, তার এই সাইডে একটা অক্সিজেন, এই সাইডে একটা অক্সিজেন, তারপরে এই সাইডে একটা অক্সিজেন, এবং এই সাইডে সন্নিবেশ সমযোজী বন্ধন দিয়ে সালফার থাকে। কি থাকে বলতো? সন্নিবেশ সমযোজী বন্ধন দিয়ে সালফার থাকে। কেমন? এবার বের করো এই মাঝখানের সালফার, এই সালফারের সাথে এখানে সমযোজী বন্ধন আছে একটা অক্সিজেন, তো অক্সিজেনের হবে -1, সালফারের হবে +1। এখানে দুইটা বন্ধন আছে, তাহলে অক্সিজেনের -2, সালফারের কত? +2। এখানে একটা বন্ধন আছে, অক্সিজেনের -1 +1। ঠিক আছে, এইটা কোন ধরনের বন্ধন? সন্নিবেশ সমযোজী বন্ধন। সন্নিবেশ সন্নিবেশ সমযোজী বন্ধন। সমযোজী বন্ধনে ইলেকট্রন গুলা কে নিয়ে নিছে? ওই যে ওই পাশে দিয়ে দিছে সালফার দুইটা। কিন্তু নিয়ে নিছে, ইলেকট্রন কিন্তু সালফার নিয়ে নিছে। কিভাবে নিয়ে গেছে? সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে। তাহলে এক্ষেত্রে সালফারের কত হবে? +2, উপরের সালফারের কি হবে? -2 হবে। তাহলে এই ক্ষেত্রে সন্নিবেশ সমযোজী বন্ধনে তড়িৎ ঋণাত্মকতা ধরার কোনো অবকাশ নেই। কেমন? এটা যার দিকে ইলেকট্রন যায় তাই। ঠিক আছে, তাহলে এই মাঝখানের সালফারের জারণ মান কত হইলো? +6। আর কর্নারের সালফারের জারণ মান কত হইলো? -2। তাহলে সোডিয়াম থায়োসালফেটে সালফারের জারণ মান কত বলতো? +6 আর -2। ঠিক আছে, এখন বলো তো এভারেজ জারণ মান বলতে আরো একটা কনসেপ্ট আছে। তো এভারেজ জারণ মান কত হয় বলো তো? এভারেজ জারণ সংখ্যা, এই যে ভাইয়া একটার হচ্ছে +6 যোগ -2, কয়টা আছে সালফার? দুইটা। তাহলে কত হইলো? 2 +2 হইলো না? এই +2টা আমরা কিভাবে পাইতাম? ওই সূত্র ইউজ আগের করে নিয়ম পাইতাম না? আছে। আগের পুরান নিয়ম হিসাব করলে। তাহলে পুরান নিয়মে আমরা আসলে কি পাই? আমরা এভারেজ জারণ মানটা পাই, আমরা অ্যাকচুয়াল জারণ মান পাই না। বুঝতে পারছো? পুরান নিয়মে আমরা কোন জারণ মানটা পাই? আমরা এভারেজ জারণ মান পাই, অ্যাকচুয়াল জারণ মান পাই। তাহলে চলো আমরা আরো টাইপ দেখি। ঠিক আছে, আরো টাইপ দেখি, চলো আমরা দেখে ফেলি।
ফেরাস অক্সাইড, কেমন? এখানে আয়রনের জারণ মান কত? নিঃসন্দেহে +2, তাই না? নিঃসন্দেহে কত? +2। এখন তোমাদেরকে যদি আমি জিজ্ঞেস করি Fe2O3, এখানে আয়রনের জারণ মান কত? বের করতে পারবা? এটা মনে হয় তোমাদের বইতে আছে নাকি? +3 কত? +3 জি ভাই +3 কিভাবে +3 বলো তো? যোগ বিয়োগের নিয়মে, যোগ বিয়োগের নিয়ম। স্ট্রাকচার কি হবে? এই ফেরাস অক্সাইডের স্ট্রাকচার কি হবে ফেরিক অক্সাইডের? ও ভাই হবে না, তোর তো এভারেজ বের করছিস দিলে। কি একটা ঝামেলা। +3 হবে, তাই না? +3 হবে। এই যে দুইটা বন্ধন আছে, তাহলে অক্সিজেনের -2, আয়রনের কত? +2। এখানে একটা বন্ধন আছে, তাহলে অক্সিজেনের -1, আয়রনের কত? +1, তাহলে +3 হইলো। আবার এখানে আয়রনের কত বলো তো? এখানে আয়রনের হচ্ছে এটা একটা বন্ধন, তাই অক্সিজেনের -1, আয়রনের একই রকম। হ্যাঁ, অক্সিজেনের -2, আয়রনের কত? +2, তাহলে আয়রনের কত হয়? দুইটারই কিন্তু +3 হয়, তাই না? দুইটারই কত হয়? +3 হয়। আবার ফেরাস অক্সাইডে আয়রনের জারণ মান কত? +2 তো তোমাদের এই দুইটার একটাও চাইবে না। এই দুইটার কি চাইবে না? একটাও চাইবে না। চাইবে কার জানো? Fe3O4 যাবে। হ্যাঁ, Fe3O4 চাইবে হচ্ছে Fe3O4। এইখানে আয়রনের জারণ মান কত? বলো, কত লিখবা? বলতাছি 1 মিনিট। +8/3 লিখবা? হ্যাঁ ভাইয়া, বলো, এটা হবে? সংখ্যাটা বইলা দেন ভাই। এটা এভারেজ বের হইছে, এটা তো এভারেজ বোঝা যাইতেছে কারণ 3 দিয়ে ভাগ করছি যেহেতু। হ্যাঁ, এটা এভারেজ বের হইছে, বুঝাই যাইতেছে। অ্যাকচুয়ালটা কি হবে আয়রনের? Fe3O4 আসলে কি একটা কি বলে এটারে? দুইটা যোগ ম্যাগনেট একসাথে আছে। থাকলে দুইটা যোগের সংকর। দুইটা যোগের সংকর। Fe3O4 এই টাইপের আসলে যৌগ নাই। ভাইয়া এটা +4 হবে না? এই শোনো, এই দুইটা যোগ, 2 3 দুইটাই। এই দুইটা যোগ যখন একসাথে থাকে মানে ডাইমার গঠন করে, তখন ওইটাকে আমরা কি বলি? Fe3O4 বলি। ঠিক আছে? Fe3O4 আসলে কি বলতো? Fe3O4 আসলে এই যে FeO আর Fe2O3 এর একটা সংকর। কি বলতো? একটা সংকর। তাহলে বলতো Fe3O4 এ মূলত কে কে আছে? FeO আছে আর Fe2O3 আছে। তো FeO তে আয়রনের জারণ মান কত? +2, Fe2O3 তে আয়রনের জারণ মান কত? +3। তাহলে Fe3O4 এ আয়রনের জারণ মান কিন্তু ভাই কত? গঠন এগুলা জোড়া লাগে কেমনে? ভাই FeO আর আয়রনের Fe2O3 এই গঠন পাশাপাশি থাকে, জোড়া লাগে না। মানে জোড়া লাগে না। পাশাপাশি থাকে। তাহলে আয়রনের জারণ মান কত? +2 একটা আর কত? +3। ঠিক আছে? ফেরিক অক্সাইডের গঠন আসলে কি আর কিছুই না, ওই ফেরাস অক্সাইড আর Fe2O3 একসাথে থাকলে এটার আমরা ফেরিক অক্সাইড বলি। কেমন? আচ্ছা, যাই হোক, তাহলে ফেরিক অক্সাইডে ওই আয়রনের জারণ মান কত হবে? +2 আর +3 হবে। কেমন? +2 আর কত? +3। আমি কি বুঝাইতে পারছি? এখন বলো, +2 কয়টার হবে আর +3 কয়টার হবে? +3 দুইটার +3 দুইটার, +2 একটার। ঠিক আছে? তাহলে আলটিমেটলি কত হবে? +8 হবে। তিনটার জন্য 3 দিয়ে ভাগ করলে +8/3 এভারেজটা পেয়ে যাবো। আমি কি বুঝাইতে পারছি? এরকম আরো একটা যৌগ আছে যেটা তোমাদের পরীক্ষা আসতে পারে, সেটা হচ্ছে Pb2O3। এটাও আর কিছু না, এটা হচ্ছে PbO যোগ PbO2। ঠিক আছে? ঠিক আছে, তো এটাও তোমাদের পরীক্ষা আসতে পারে। তো চলো আমরা আরো একটা দেখি। এটা কি ভাই +2 আর +4? হ্যাঁ, তো চলো আরো একটা দেখি যে ভাইয়া আরেকবার clear হয়। দেন। আচ্ছা, দেখো লিখে ফেলো।